নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। আজ তোমাদের জন্য এনেছি তারিণী খুড়োর আরেকটি গল্প, লখনৌয়ের ডুয়েল। গল্পটি আমরা নিয়েছি সত্যজিৎ রায় রচিত তারিণী খুড়োর কীর্তিকলাপ এই বইটি থেকে। তবে শুরু হোক আজকের গল্প, লখনৌয়ে ডুয়েল। ডুয়েল মানে জানিস? জিজ্ঞাসা করলো তারিণী খুড়ো। বাহ, ডুয়েল মানে জানবো না, বললো ন্যাপলা। ডুয়েল রোল মানে দ্বৈত ভূমিকা। সন্তোষ দত্ত গোপীগাইন বাঘাবাইনে ডুয়েল রোল করেছিল, এক হল্লার রাজা আর সন্ডির রাজা। সে ডুয়েলের কথা বলছি না, হেসে বলল তারিণী খুড়ো। DUAL নয়, DUEL, ডুয়েল অর্থাৎ দুজনের মধ্যে লড়াই। হ্যাঁ, জানি, আমরা সকলে একসঙ্গে বলে উঠলুম। এই ডুয়েল নিয়ে এককালে কিছু পড়াশোনা করেছিলুম নিজের শখে, বললেন তারিণী খুড়ো। 16 শতাব্দীর শেষ ভাগে ইতালি থেকে ডুয়েলিংয়ের রেওয়াজ ক্রমে সারা ইউরোপে ছড়িয়ে পড়ে। তখন তরোয়াল জিনিসটা ছিল ভদ্রলোকেদের পোশাকের একটি অঙ্গ, আর অসি চালনা বা ফেন্সিং শেখাটা পড়তো সাধারণ শিক্ষার মধ্যে। একজন হয়তো অপরজনকে অপমান করল, অমনি অপমানিত ব্যক্তি ইজ্জত বাঁচাবার খাতিরে অপরজনকে ডুয়েলিংয়ে চ্যালেঞ্জ করত। এই চ্যালেঞ্জ অগ্রাহ্য করাটা রেওয়াজের মধ্যে পড়তো না, ফলে সোর্ড ফাইট শুরু হয়ে যেত। মান যে বাঁচবেই এমন কোনো কথা নেই, কারণ যিনি চ্যালেঞ্জ করলেন তিনি অসি চালনায় তেমন পারদর্শী নাও হতে পারেন, কিন্তু তাও চ্যালেঞ্জ করা যায়, কারণ অপমান হজম করাটা সেকালে অত্যন্ত হেয় বলে গণ্য হতো। বন্দুক পিস্তলের যুগে অবশ্যই পিস্তলই হয়ে উঠল ডুয়েলিংয়ের অস্ত্র। সেটা অষ্টাদশ শতাব্দীর ঘটনা। এই ডুয়েলিংয়ে তখন কত লোক যে মরত বা জখম হতো, এটাকে বেআইনি করবার জন্য অনেকেই অনেকবার চেষ্টা করেছে, কিন্তু এক রাজা আইন করে বন্ধ করতেন, আর পরের রাজা ঢিলে দেওয়াতে আবার চালু হয়ে যেত ডুয়েলিং। আর কত রকমের আইন কানুন ছিল তার। দুজনকেই হুবহু একই রকমের অস্ত্র ব্যবহার করতে হবে। দুজনেরই একটি করে সেকেন্ড বা আম্পায়ার থাকবে, যাতে কারচুপির রাস্তা বন্ধ হয়। দুজনকেই দাঁড়াতে হবে এমন জায়গায় যাতে পরস্পরের মধ্যে আন্দাজ 20 গজের ব্যবধান থাকে, আর চ্যালেঞ্জারের সেকেন্ড ফায়ার বলার সঙ্গে সঙ্গে দুজনে একসঙ্গে গুলি চালাতে হবে। তোরা জানিস কিনা জানি না, এই ভারতবর্ষেই, না ভারতবর্ষ কেন, এই কলকাতাতেই আজ থেকে 200 বছর আগে এক বিখ্যাত ডুয়েল লড়াই হয়েছিল। ন্যাপলাও জানতো না, সেও আমাদের সঙ্গে মাথা নাড়ল। যে দুজন লড়েছিল, বললেন তারিণী খুড়ো, তাদের একজন তো জগৎ বিখ্যাত। তিনি ছিলেন ভারতের বড়লাট ওয়ারেন হেস্টিংস। প্রতিপক্ষ ছিল ফিলিপ ফ্রান্সিস। ইনি ছিলেন বড়লাটের কাউন্সিলের সদস্য। হেস্টিংসের কোনো কারণে ফ্রান্সিসকে একটি অপমানসূচক চিঠি লেখেন। ফ্রান্সিস তখন তাকে ডুয়েলে চ্যালেঞ্জ করে। আলিপুরের এখন যেখানে ন্যাশনাল লাইব্রেরি, তারই কাছে একটা ছোট জায়গায় এই ডুয়েল হয়েছিল। ফ্রান্সিস চ্যালেঞ্জ করলেন, ফলে তারই এক বন্ধু জোড়া পিস্তল জোগাড় করল এবং তিনি ফায়ার বলে চেঁচালেন। পিস্তলও চলেছিল একই সঙ্গে, কিন্তু মাটিতে জখম হয়ে পড়লেন মাত্র একজন, ফিলিপস ফ্রান্সিস। তবে সুখের বিষয় যে সে জখম মারাত্মক হয়নি। ইতিহাস তো হলো, বলল ন্যাপলা। এবার গল্প হোক। ডুয়েলিং নিয়ে যখন আপনার মাথায় ঘুরছে, তখন মনে হয় ডুয়েলিং নিয়ে নিঘাত আপনার কোনো এক্সপেরিয়েন্স আছে। খুড়ো বলল, তোরা যা ভাবছিস সেরকম অভিজ্ঞতা না থাকলেও যা আছে শুনে তাক লেগে যাবে। দুধ চিনি ছাড়া চায়ে চুমুক দিয়ে পকেট থেকে এক্সপোর্ট কোয়ালিটির বিড়ির প্যাকেট আর দেশলাই বের করে পাশের তক্তপোষের ওপর রেখে তারিণী খুড়ো এবার
তার গল্প শুরু করলেন। আমি তখন থাকি লখনৌতে। রেগুলার চাকরি বলে কিছু নেই এবং তার প্রয়োজনও নেই, কারণ তার বছর দেড়েক আগে রেঞ্জার্সের লটারিতে $1,00,000 পেয়ে তার শুধুই দিব্যি চলে যাচ্ছে। আমি বলছি 51-এর কথা। আমি একা মানুষ, মাসে 500-700 টাকাই ছিল, দিব্যি আরামে চলে যেত। লাটুস রোডে একটা ছোট বাংলো বাড়ি নিয়ে থাকি। পায়োনিয়ার কাগজে মাঝে মাঝে ইংরেজিতে চুটকি গোছের কিছু লেখা লিখি আর হজরতগঞ্জের একটি নিলামের দোকানে যাতায়াত করি। নবাবদের আমলের কিছু কিছু জিনিস তখনও পাওয়া যেত। সুবিধের দাম পেলে ধনী আমেরিকান ট্যুরিস্টদের কাছে বেশ 2 পয়সা লাভও করা যেত। অবশ্যই আমার নিজেরও যে শখ ছিল না তা নয়। আমার বৈঠকখানা ছোট হলেও তার অনেক জিনিসই ছিল ওই নিলামের দোকান থেকে কেনা। এক রবিবার সকালে দোকানে গিয়ে দেখি জিনিসপত্রের মধ্যে রয়েছে একটা খয়েরি রঙের মেহগিনি কাষ্ঠের বাক্স, 1 হাত লম্বা, 1 বিঘত চওড়া, ইঞ্চি 3 পুরু। ভেতরে কি থাকতে পারে আন্দাজ করতে পারলাম না, তাই জিনিসটা সম্বন্ধে কৌতূহল বেড়ে গেল। নিলামে অনেক জিনিসই উঠল, কিন্তু আমার মনটা পড়ে রইল ওই বক্সের দিকে। অবশেষে প্রায় 1 ঘন্টা অপেক্ষা করবার পর দেখলাম নিলামদার বাক্সটাকে হাতে তুলে নিলেন। আমি টান হয়ে বসলুম। যথারীতি গুণকীর্তন শুরু হলো। এবারে একটি অতি লোভনীয় জিনিস আপনাদের কাছে উপস্থিত করছি। এর জুড়ি পাওয়া ভার। দেখুন, এই যে ঢাকনাটা খুলছি আমি, 200 বছরের পুরনো জিনিস, অথচ এখনো এর জেল্লা অম্লান রয়েছে। জগৎ বিখ্যাত আগ্নেয়াস্ত্র প্রস্তুতকারক জোসেফ ম্যান্টনের ছাপ মারা 1 জোড়া ডুয়েলিং পিস্তল। এই জোড়ার আর জুড়ি নেই। আমার তো দূর থেকে দেখেই হয়ে গেছে এই জিনিসটা আমার চাই। আমার কল্পনা তখনই খেলতে শুরু করে দিয়েছে। চোখের সামনে দেখতে পাচ্ছি 2 প্রতিদ্বন্দ্বী পরস্পরের 20 হাত দূরে মুখোমুখি দাঁড়িয়ে ফায়ার। শোনা মাত্রই গুলি চালাচ্ছে, আর তারপরেই হচ্ছে রক্তাক্ত ব্যাপার। এইসব চিন্তা মাথায় ঘুরছে। নিলামও হয়ে চলেছে। 4 ভাগের এক গুজরাটি ভদ্রলোক 750 টাকা বলবার পর আমি ধাঁ করে 1000 টাকা বলতে দেখলুম ডাকাডাকি বন্ধ হয়ে গেল। ফলে বাক্স সমেত পিস্তল 2টি আমারই হয়ে গেল। জিনিসটা দোকানে দেখে যতটা ভালো লেগেছিল, বাড়িতে এসে হাতে নিয়ে তার চেয়েও যেন শতগুণ বেশি ভালো লাগলো। পিস্তলের মতো পিস্তল বটে, যেমন তার বাঁট তেমনি তার নল। পুরো পিস্তল প্রায় 7.5 ইঞ্চি লম্বা। তার গায়ে পরিষ্কার খোদাই করা রয়েছে মেকারের নাম, জোসেফ ম্যান্টন। বন্দুক সম্বন্ধে কিছু পড়াশোনা আগেই করা ছিল। 8ম শতাব্দীর শেষ ভাগে ইংল্যান্ডের বন্দুক বানিয়ে হিসাবে যাদের সবচেয়ে বেশি নামডাক ছিল, তারই মধ্যে ছিল জোসেফ ম্যান্টন একজন। লখনৌয়ে গিয়েছি সবে মাস 3 হলো। ওখানে বাঙালির সংখ্যা বিশেষ কম নয়, কিন্তু তখনও পর্যন্ত তাদের কারুর সঙ্গে আমার তেমন পরিচয় হয়নি। সন্ধ্যাবেলাটা মোটামুটি বাড়িতেই থাকি। আমি ছাড়া থাকে আর একজন রান্নার লোক আর একজন চাকর। পিস্তল 2টো কেনা অবধি মাথায় ডুয়েলিং সংক্রান্ত একটা প্লট ঘুরছে, তাই খাতা পেন নিয়ে আরাম কেদারায় বসছি। এমন সময় দরজায় কে যেন কড়া নাড়ল। কোনো বিদেশি খদ্দের নাকি? পুরনো জিনিসের সাপ্লায়ার হিসাবে আমার কিছুটা পরিচয় এর মধ্যেই হয়েছে। গিয়ে দরজা খুললুম। একজন সাহেবই বটে, বছর 35 বয়স। বোঝাই যায় এদেশের অনেক দিনের বাসিন্দা, এমনকি জন্মও হতে পারে এখানেই, অর্থাৎ অ্যাংলো ইন্ডিয়ান। গুড ইভিনিং। আমিও প্রত্যাভিবাদন জানালাম। সাহেব বলল, একটু দরকার ছিল, ভেতরে বসতে পারি কি? নিশ্চয়ই। সাহেবের উচ্চারণে কিন্তু দোঁয়াশলা ভাব একদমই নেই। ভদ্রলোক বৈঠকখানায় এসে বসলাম।
এইবার আলোয় চেহারাটা আরও স্পষ্ট দেখা গেল। সুপুরুষ বলাই চলে, চুল কটা, একজোড়া বেশ তাগড়াই গোঁফ, তাও কটা, চোখের মণি নীল, পরনে ছে রঙের স্যুট। আমি বললাম, সাহেব আমি তো মদ খাইনি, তবে যদি বলো তো এক পেয়ালা চা বা কফি করে দিতে পারি। সাহেব বলল যে তার কিছুই দরকার নেই, সে এইমাত্র বাড়ি থেকে ডিনার করে আসছে। তারপর তার আসার কারণটি বলল। তোমায় আজ সকালে দেখলাম হজরতগঞ্জের অকশন হাউসে। তুমিও ছিলে বুঝি সেখানে? হ্যাঁ, কিন্তু তুমি এতই তন্ময় হয়েছিলে তাই বোধহয় খেয়াল করনি। আসলে একটা জিনিসের ওপর আমার খুব লোভ ছিল, সেটা তো তোমারই হলো শেষ পর্যন্ত। ডুয়েলিং পিস্তল, জোসেফ ম্যান্টনের তৈরি। ইউ আর ভেরি লাকি। আমি একটা কথা না জিজ্ঞেস করে পারলাম না, ওটা কি তোমার কোনো চেনা লোকের সম্পত্তি ছিল? হ্যাঁ, তবে সে বহুদিন হলো মারা গেছে। তারপর কোথায় চলে গিয়েছিল জিনিসটা জানতাম না। ওটা কি আমি একবার হাতে নিয়ে দেখতে পারি? কারণ ওটার সঙ্গে একটা কাহিনী জড়িয়ে আছে। তাই আমি সাহেবের হাতে বন্দুকের বাক্সটা দিলুম। সাহেব সেটা খুলে পিস্তলটা বার করে উদ্ভাসিত চোখে সেটা ল্যাম্পের কাছে নিয়ে গিয়ে নেড়ে চেড়ে দেখল। এই পিস্তল দিয়েই ডুয়েল লড়া হয়েছিল এই লখনৌ শহরে, সেটা বোধহয় তুমি জানো না। লখনৌয়ে ডুয়েল? হ্যাঁ, আজ থেকে 150 বছর আগের ঘটনা, একেবারে 19বিংশ শতাব্দীর শেষে। সত্যি বলতে কি, এর আর 3 দিন পরেই ঠিক 150 বছর পূর্ণ হবে, 16ই অক্টোবর। তাই বুঝি? হ্যাঁ, খুব আশ্চর্য তো। কিন্তু ডুয়েলটা কাদের মধ্যে হয়েছিল? সাহেব পিস্তলটা ফেরত দিয়ে আবার সোফায় বসে বললেন, সমস্ত ঘটনাটা আমার এখন পুঙ্খানুপুঙ্খভাবে শোনা যে আমি যেন চোখের সামনেই দেখতে পাই। ডক্টর জেনিমারা হাডসনের মেয়ে অ্যানাবেলা হাডসন তখন ছিল লখনৌয়ের একজন নামকরা সুন্দরী, নাকশাইটে সুন্দরী। ঘোড়ায় চালায়, বন্দুক চালায়, দুটোই পুরুষের মতো। এদিকে আবার ভালো নাচতেও পারে, গাইতেও পারে। সেই সময় লখনৌতে এক তরুণ ইংরেজ আর্টিস্ট এসে রয়েছিল, যার নাম জন ইলিংগুয়াত। তার আসল মতলব ছিল সাহেবের ছবি এঁকে তাকে ভালো ইনাম নিয়ে যাওয়া। কিন্তু অ্যানাবেলার সৌন্দর্যের কথা শুনে আগে তার একটা পোর্ট্রেট করবার প্রস্তাব নিয়ে তার বাড়িতে গিয়ে হাজির হলো। ছবিও হলো বটে, কিন্তু তার আগেই ইলিংগুয়াত অ্যানাবেলাকে গভীরভাবে ভালোবেসে ফেলেছিল। এদিকে তারই কিছুদিন আগে একটা পার্টিতে অ্যানাবেলার সঙ্গে আলাপ হয় চার্লস ব্রুসের। লখনৌ ক্যান্টনমেন্টে তখন বেঙ্গল রেজিমেন্টের একটা বড় অংশ ছিল। তারই ক্যাপ্টেন ছিলেন চার্লস ব্রুস। ব্রুসও প্রথমে দর্শনেই অ্যানাবেলা প্রেমে পড়েছিল। পার্টির 2 দিন বাদে আর থাকতে না পেরে অ্যানাবেলার বাড়িতে গিয়ে হাজির হলো ক্যাপ্টেন ব্রুস। গিয়ে দেখল একটি অচেনা তরুণ অ্যানাবেলার ছবি আঁকছে। ইলিংগুয়াত তো তেমন জোয়ান পুরুষ না হলেও চেহারাটা তার মন্দ ছিল না, আর তার হাবভাবে সেও যে অ্যানাবেলার প্রতি অনুরক্ত সেটা বুঝতে ব্রুসেরও দেরি লাগলো না। শিল্পীর যাত্রাকে ব্রুস এমনিতেই অবজ্ঞা করে। বর্তমান ক্ষেত্রে সে অ্যানাবেলার সামনেই ইলিংগুয়াতকে একটা অপমানসূচক কথা বলে বসল। ইলিংগুয়াতের মধ্যে যা গুণ ছিল তা শিল্পীসুলভ গুণ, আর তার প্রবৃত্তিগুলিও ছিল কোমল। কিন্তু আজ অ্যানাবেলার সামনে এই অপমান সে হজম করতে পারল না। সে ব্রুসকে ডুয়েলে চ্যালেঞ্জ করে বসল। ব্রুসও খুশি মনে সে চ্যালেঞ্জ গ্রহণ করল। ডুয়েলের দিনক্ষণ ঠিক হয়ে গেল, 16ই অক্টোবর ভোর 6টা। তুমি জানো বোধ হয় যারা ডুয়েল লড়বে তাদের একজন করে সেকেন্ডের দরকার হয়। আমি বললাম, জানি।
এরা আম্পায়ারের কাজ করে, অর্থাৎ লক্ষ্য রাখে যে ডুয়েলের নিয়ম ঠিকঠাকভাবে পালিত হচ্ছে কিনা। হ্যাঁ, সচরাচর এই সেকেন্ডটি হয় যে ডুয়েল লড়বে তার বন্ধুস্থানীয় কেউ। লখনৌ শহরে ইলিঙ্গুয়াতে পরিচিতের সংখ্যা বেশি না হলেও সরকারি দপ্তরের একজন কর্মচারীর সঙ্গে তার বেশ আলাপ হয়েছিল। এর নাম ছিল হিউ ড্রামন্ড। ইলিঙ্গুয়া ড্রামন্ডকে অনুরোধ করল একজোড়া পিস্তল জোগাড় করে দিতে, কারণ ডুয়েলের নিয়ম অনুযায়ী দুটো পিস্তল ঠিক একই রকম হওয়া চাই। এছাড়া ইলিঙ্গুয়াতে দ্বিতীয় অনুরোধ হলো ড্রামন্ড যেন তার সেকেন্ডের কাজটি করে। ড্রামন্ড রাজি হলো। অন্যদিকে ক্যাপ্টেন ব্রুস ও তার বন্ধু ফিলিপ ম্যাক্সকনকে তার সেকেন্ড করলো। ডুয়েলের দিন এগিয়ে এলো। এর ফলাফল যে কি হবে সে সম্বন্ধে কারুর মনে কোনো সন্দেহ ছিল না, কারণ পিস্তলে ক্যাপ্টেন ব্রুসের লক্ষ্য অব্যর্থ, আর ইলিঙ্গুয়া তুলি চালানোয় নিপুণ হলেও পিস্তল চালনায় একেবারেই অপটু। এ পর্যন্ত বলে সাহেব থামলেন। আমি ব্যগ্রভাবে জিজ্ঞাসা করলাম, শেষ পর্যন্ত কি হলো? সাহেব মৃদু হেসে বললেন, প্রতি বছর 16ই অক্টোবর ভোর 6টায় কিন্তু এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। কোথায়? ঘটনাটা যেখানে ঘটেছিল সেখানে, দিলখুশার পশ্চিমে গোমটি নদীর কাছে একটি মাঠে তেঁতুল গাছের নিচে। পুনরাবৃত্তি মানে? যা বলছি তাই। ওখানে তরশু ভোর 6টায় গেলে পুরো ঘটনাটাই চোখের সামনে দেখতে পাবে। বলেন কি? এ তো ভৌতিক ব্যাপার। আমার কথা মানার কোনো বাধ্যতামূলক নয়। তুমি নিজেই গিয়ে যাচাই করে এসো 3 দিন পর। কিন্তু আমি কি জায়গাটা ঠিক চিনে যেতে পারবো? আমি তো বেশি দিন হলো এখানে আসিনি। লখনৌয়ের ভূগোলটা এখনো। তুমি দিলখুশা চেনো তো? তা চিনি। দিলখুশার বাইরে আমি 5:45 তোমার জন্য অপেক্ষা করব। বেশ, তাই কথা রইল। সাহেব বিদায় নিয়ে চলে গেল। এরপরেই খেয়াল হলো যে ভদ্রলোকের নামটাই জানা হয়নি। অবশ্য উনি আমার নামও জিজ্ঞাসা করেননি। যাই হোক, নামটা বড় কথা নয়, যে কথাগুলো উনি বলে গেলেন সেগুলিই হলো আসল। বিশ্বাস হচ্ছিল না যে এই শহরেই এককালে এই রকম রোম্যান্টিক একটা ব্যাপার ঘটে গেছে, এবং আমারই হাতে রয়েছে এই একজোড়া পিস্তল, যেগুলি এই ঘটনার একটি বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল। কিন্তু শেষ পর্যন্ত কার ভাগ্যে জুটল অ্যানাবেলা হাডসন? এবং আরও একটি প্রশ্ন, দুজনের মধ্যে কাকেই বা ভালোবেসেছিল অ্যানাবেলা? আশা করি 16 তারিখের অভিযানে সেই সব প্রশ্নের জবাব মিলবে। ক্রমেই এগিয়ে এলো 16ই অক্টোবর। 15ই রাত্রিরে একটি গানের জলসা থেকে বাড়ি ফিরছি। রাস্তায় দেখি সেই সাহেবের সঙ্গে দেখা। বললেন, তোমার বাড়িতেই যাচ্ছিলাম তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। আমি বললাম যে আমি শুধু ভুলিনি তা নয়, অত্যন্ত উদ্গ্রীব হয়ে আছে আগামীকালের জন্য। সাহেব চলে গেল। ঘড়িতে অ্যালার্ম দিয়ে ভোর 5টায় উঠে 1 কাপ চা খেয়ে গলায় একটা মাফলার চাপিয়ে একটি টাঙা করে বেরিয়ে পড়লুম দিলখুশার উদ্দেশ্যে। শহরের একটু বাইরে দিলখুশা। এককালে ছিল নবাব সাদাত আলীর বাগান বাড়ি। চারিদিকে ঘেরা প্রকাণ্ড পার্কে হরিণ চড়ে বেড়াতো। কখনো সখনো জঙ্গল থেকে একাত্রা চিতাবাঘ নাকি এসে পড়তো বাড়ির ত্রিসীমানায়। এখন সে বাড়ি শুধু খোলটাই রয়েছে, তবে তার একপাশে একটি ছোট ফুল বাগিচা এখনও মেনটেন করা হয়। লোকে সেখানে আসে। 6:20 গন্তব্যস্থলে পৌঁছে টাঙ্গাওয়ালাকে বললাম, তুমি যদি 8 ঘন্টা অপেক্ষা করো তাহলে আমি আবার এই গাড়িতেই বাড়ি ফিরে যেতে পারি। উর্দুটা ভালো জানাই ছিল আগে থেকেই, তাই বোধহয় খানদানি আদমি ভেবে টাঙ্গাওয়ালা রাজি হয়ে গেল। গাড়ি থেকে নেমে কয়েক পা এগোতেই একটি অর্জুন গাছের পাশে দেখি সাহেব দাঁড়িয়ে আছে। বললে সেও নাকি 5 মিনিট এখানে এসেছে। বললেন, লেটস গো দেন। বললুম, চলো সাহেব, তুমি তো পথ জানো, তোমার পিছু নেব আমি। মিনিট 5 হাঁটার পর একটা খোলা মাঠে এসে পড়লুম। দূরে বিশেষ কিছু দৃষ্টিগোচর হলো না, কারণ
চারদিকে একটা আবছা কুয়াশায় ঢাকা। হয়তো ডুয়েলিংয়ের দিনও ঠিক এমনই কুয়াশা ছিল। আগাছা আর কাঁটা ঝোপে ঘেরা একটা পোড়ো বাড়ির কাছে এসে সাহেব থামল। দেখেই বোঝা যায় সেটি প্রাচীনকালের কোনো সাহেবের বাড়ি ছিল। অবশ্যই আমাদের কারবার এই বাড়িটিকে নিয়ে নয়। সেটাকে পেছনে ফেলে আমরা দাঁড়ালাম পূব দিকে মুখ করে। কুয়াশা হলেও বেশ স্পষ্ট দেখা যাচ্ছে। সামনে কিছু দূরে রয়েছে একটা তেঁতুল গাছ, আর ডাইনে আমাদের থেকে হাত 40 দূরে রয়েছে একটা বেশ বড় ঝোপ। আর সব কিছুর পেছন দিক থেকে বয়ে চলেছে গোমতী নদী। নদীর পেছনে কুয়াশা হলেও আন্দাজ করা যায় ওদিকেই বসতি নেই। সব মিলিয়ে অত্যন্ত নিরিবিলি পরিবেশ। শুনতে পাচ্ছ? সাহেব হঠাৎ জিজ্ঞেস করল। কান পাততে শুনতে পেলুম ঘোড়ার খুঁড়ের শব্দ। গাটা যে ছমছম করছিল না তা বলতে পারি না, তবে সেই সঙ্গে একটা অভিনব অভিজ্ঞতার চরম প্রত্যাশা। এইবার দেখলুম দুই অশ্বারোহীকে আমাদের বাঁ দিক দিয়ে বেশ দূর দিয়ে এসে তেঁতুল গাছের নিচে দাঁড়ালো। ওরা দুজনেই কি লড়বে? আমি ফিসফিসিয়ে জিজ্ঞেস করলুম। সাহেব বলল, দুজন নয়, একজন। দুজনের মধ্যে লম্বাটি হলেন জন ইলিংওয়ার্থ, অর্থাৎ ইনি চ্যালেঞ্জ করেছেন। অন্যজন ইলিংওয়ার্থের সেকেন্ড ও বন্ধু ডিউ ড্রামন্ড। এই দেখো ড্রামন্ডের হাতে সেই মেহগিনি বাক্স। সত্যিই তো, এবার বুঝলাম আমার রক্ত চলাচল দ্রুত হতে শুরু করেছে। আমি যে 150 বছর আগের একটি ঘটনা আজ 1950 সালের লখনৌ শহরে দাঁড়িয়ে দেখতে চলেছি, সেই চিন্তা আমার হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছে। মিনিট খানেকের মধ্যেই দুটি ঘোড়ায় ক্যাপ্টেন ব্রুস ও তার সেকেন্ড ফিলিপ মার্কন এসে পড়লেন। তারপর ড্রামন্ড বক্স থেকে পিস্তল দুটি বার করে তাতে গুলি ভরে ব্রুস ও ইলিংওয়ার্থের হাতে দিলেন এবং তাদের যেন কী সব বুঝিয়ে দিলেন। পিছনের আকাশ গোলাপি হতে শুরু করেছে। গোমতীর জলে সেই রং প্রতিফলিত। ব্রুস ও ইলিংওয়ার্থ একে অপরের মুখোমুখি দাঁড়ালেন। তারপর মুখ ঘুরিয়ে দুজনেই গুনে গুনে 14 পা হেঁটে গিয়ে আবার দাঁড়িয়ে পড়লেন পেছন ফিরে। মুখোমুখি হলেন। এতক্ষণ পর্যন্ত কোনো শব্দ শুনতে পাইনি, কিন্তু এবার দুই প্রতিদ্বন্দ্বীর পিস্তল উঁচিয়ে পরস্পরের দিকে তাক করবার স্পষ্ট কানে এলো ড্রামন্ডের আদেশ, ফায়ার। পর মুহূর্তেই শোনা গেল একই সঙ্গে দুইটি পিস্তলের গর্জন। আশ্চর্য হয়ে দেখলুম যে ব্রুস ও ইলিংওয়ার্থ দুজনের দেহই একই সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল। সেই সঙ্গে আর একটি দৃশ্য আমাকে আরও অবাক করে দিল। যেন ঝোপটা কথা বলেছিলাম সেইটার পেছন থেকে একজন মহিলা ছুটে বেরিয়ে কুয়াশায় অদৃশ্য হয়ে গেল। ফলাফল তো দেখলে, বলল সাহেব। এই ডুয়েলে দুজনেরই মৃত্যু হয়েছিল। বললাম, তা তো বুঝলাম, কিন্তু ঝোপের পিছন থেকে একজন মহিলা বেরিয়ে গেলেন কোথায়? তিনি কে? দ্যাট ওয়াজ অ্যানাবেলা। অ্যানাবেলা? ইলিংওয়ার্থের গুলিতে ক্যাপ্টেন ব্রুস মরবে না, এটা অ্যানাবেলা বুঝেছিল। অথচ ওর দরকার ছিল যাতে দুজনেই মরে। তাই সে আর ঝুঁকি না নিয়ে ফায়ার বলার সঙ্গে সঙ্গে নিজেই পিস্তল দিয়ে ব্রুসকে মারে। ইলিংওয়ার্থ এর গুলি ব্রুসের গায়ে লাগেইনি। কিন্তু অ্যানাবেলার এই আচরণের কারণ কি? কারণ সে ওই দুজনের একজনকেও ভালোবাসেনি। ও বুঝেছিল ইলিংওয়ার্থ মরবে আর ব্রুস বেঁচে থেকে তাকে বিরক্ত করবে। সেটাও চায়নি, কারণ সে আসলে ভালোবাসতো আরেকজনকে, যাকে সে পরে বিয়ে করে এবং যার সঙ্গে সে সুখে ঘর করে। আমার চোখের সামনে দেখতে পাচ্ছি 150 বছরের পুরনো ডুয়েলের সেই দৃশ্য দ্রুত মিলিয়ে যাচ্ছে। কুয়াশাও যেন আরো ঘন হয়ে আসছে। আমি আশ্চর্য মহিলা অ্যানাবেলার কথা ভাবছি। এমন সময় একটা নারী কণ্ঠ শুনতে পেয়ে চমকে উঠলাম। হিউ, হিউ, অ্যানাবেলা ডাকছে, বললেন সাহেব।
আমার দৃষ্টি এবার সাহেবের দিকে ঘুরতেই শিউরে উঠলাম। শরীরের মধ্যে একটা বিস্ময় অনুভব করলাম। এ কাকে দেখছি আমি চোখের সামনে? এর পোশাক বদলে গেল কি করে? এদেশে এই 150 বছর আগের পোশাক। তোমাকে আমার পরিচয় দেওয়া হয়নি, বলল সাহেব। তার গলার স্বর যেন বহু দূর থেকে ভেসে আসছে। আমার নাম হিউ ড্রামন্ড। ইলিঙ্গুয়াতের বন্ধুকেই ভালোবাসত অ্যানাবেলা। গুড বাই। আমি মন্ত্রমুগ্ধের মতন দেখলাম সাহেব ওই পোড়ো বাড়িটার দিকে অগ্রসর হয়ে কুয়াশায় মিলিয়ে গেল। টাঙা করে বাড়ি ফিরে মেহগিনির বাক্সটা খুলে পিস্তল দুটো আরেকবার দেখলাম। নলেতে হাত পড়তে গরম লাগলো। এবার নলের মুখটা নাকের কাছে আনলাম। টাটকা বারুদের গন্ধ। শেষ হলো আজকের গল্প।